আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। চিকিৎসার জন্য আগামীকাল রাতে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাৎ শেষে গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশ ও জনগণের পক্ষে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া। মেজবাহ হাসানের রিপোর্ট। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাগারে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। 2020 সালের মার্চে নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে সাময়িক মুক্তি দিলেও বিদেশে চিকিৎসার অনুমতি দেয়নি স্বৈরাচার সরকার। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পতনের পর মুক্তি পান খালেদা জিয়া। এরপর থেকে বিদেশ যাওয়ার প্রস্তুতি শেষে অবশেষে লন্ডনে যাচ্ছেন তিনি। চিকিৎসার জন্য দলের চেয়ারপারসনকে বিদায়ী শুভেচ্ছা জানাতে তার বাসভবন ফিরোজায় যান বিএনপির শীর্ষ নেতারা। ঘণ্টাখানেক পর বেগম জিয়ার বাসা থেকে বের হয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন দলের মহাসচিব। বলেন, গণতন্ত্রের পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন বেগম জিয়া। আগামী 7 তারিখে তিনি সম্ভবত রাতে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। তার চিকিৎসার জন্য নির্দেশনা দিয়েছেন যে একসাথে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো, গণতন্ত্রের পক্ষে কাজ করো। খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া চান মির্জা ফখরুল। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চেয়েছি আমরা, যে আল্লাহ তাআলা তাকে যেন সম্পূর্ণ সুস্থ করে আবার আমাদের মাঝে, দেশের মানুষের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন। এর আগে 2017 সালের চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ভোটের সময় নিয়ে ভাষা কোনো ধারণা নয়, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেছেন, যে কোনো বাহানায় নির্বাচন বিলম্ব করার চেষ্টা জনগণ প্রত্যাখ্যান করবে। তারেক রহমানকে দেশে ফেরানোর পরিবেশ তৈরি করা যায়নি বলেও মন্তব্য করেন তিনি। তবে আশা প্রকাশ করেন শিগগিরই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ইমরুল হাসানের রিপোর্ট। 14 দিনের যুক্তরাজ্য সফর শেষে রোববার দেশে ফেরেন বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সদস্য সালাউদ্দিন আহমেদ। লন্ডনে তারেক রহমানের সাথে দলের সাংগঠনিক বিষয় নিয়ে কি আলোচনা হয়েছে তা নিয়ে মুখ না খুললেও সাম্প্রতিক রাজনৈতিক বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। বলেন, বর্তমানে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য গড়ে উঠেছে তা বাস্তবায়নে দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন। দাবি জানান রোডম্যাপ ঘোষণার। রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা করে একটি নির্দিষ্ট রুটম্যাপ দেওয়াই হবে উত্তম কাজ। এমনি ভাষা একটি সময়ের ধারণা দেয়া, এটা আমার মনে হয় না যে সকল পক্ষকে সন্তুষ্ট করতে পারবে, এবং সঠিকভাবে সকল পক্ষের সাথে আলোচনা করে একটি রোডম্যাপ প্রদান করাই হবে ওনার জন্য সবচেয়ে জরুরি কাজ। প্রাতিষ্ঠানিক সংস্কার, আইনি সংস্কার এবং মাঠের সংস্কারের জন্য বেশি সময় লাগার কথা না। যে কোনো কৌশল অবলম্বন করে বা যে কোনো বাহানায় নির্বাচনের বিষয়ে বিলম্ব করার যে কোনো কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে। তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গেও কথা বলেন সালাউদ্দিন আহমেদ। এখনো পর্যন্ত আমরা মনে করি ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি, সেজন্য অল্প কিছু সময় লাগবে, অতি অবশ্যই আসবেন উনি। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জাতিকে ঐক্যবদ্ধ ও রাখার জন্য, থাকার জন্য আমাদের সকল প্রয়াস নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। অন্যথায় ফ্যাসিবাদ বিরোধী শক্তি এবং তাদের দোসররা আশকারা পেতে পারে, সেটা আমরা বুঝতে পেরেছি। ইতিমধ্যে সেরকম বিভিন্ন কর্মকাণ্ড জাতি প্রত্যক্ষ করেছে। তিনি বলেন, নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগে কোনো আপত্তি নেই বিএনপির, তবে তা যেন সরকারের ছত্রছায়া না হয়। বাংলাদেশের এই অবস্থায় নতুন রাজনৈতিক শক্তির যদি উদয় হয় আমরা স্বাগত জানাবো, তবে সেটা যেন কিংস পার্টি টাইপের এবং সরকারি সহযোগিতায় না হয়ে তারা সুষ্ঠু ধারায় রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে জন্মগ্রহণ করে, সেটাই ভালো। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই সরকার জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত নিয়মিত ব্রিফিংয়ে তিনি কথা জানান।
খুব শীঘ্রই এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সরকার আলোচনায় বসবে বলেও জানান প্রেস সচিব। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার উদ্দেশ্যে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য ভারতকে নোট ভার্বাল পাঠানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাকে ফেরত নিয়ে আসাকে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেখছে। শেখ হাসিনা বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশে পাপাচার করেছেন উল্লেখ করে শফিকুল আলম বলেন, তাকে তার সম্ভাব্য শাস্তি পেতেই হবে। তিনি তার পিতার হত্যাকারীদের যেভাবে দেশে ফিরিয়ে নিয়ে এসেছিলেন তাকেও একইভাবে ফেরত এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানান প্রেস সচিব। জুলাই ঘোষণাপত্র নিয়ে কথাবার্তা হচ্ছে এবং এটা নিয়ে সামনে পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও কথাবার্তা হবে এবং আমরা আশা করছি যে আপনারা এই বিষয়ে সামনে আরো ডেভেলপমেন্ট দেখবেন। আমরা আমাদের অ্যানাউন্সমেন্টে কিন্তু বলেছিলাম কিছু দিনের মধ্যে, তো আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমাদের এখনো সুনির্দিষ্ট কোনো ডেট বা এগুলো ফিক্স নাই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর প্রথমবারের মতো শেখ পরিবারের কারো বিরুদ্ধে মামলা করেছে দুদক। সংস্থাটি বলছে, সাবেক মেয়র ফজলে নূর তাপস ও তার স্ত্রীর বিরুদ্ধে 570 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন, 9 লাখ মার্কিন ডলার পাচার এবং প্রায় 80 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে। দুদক বলছে, তাপস সহ পলাতকদের ফিরিয়ে আনতে আইনি পদক্ষেপ নেওয়া হবে। তামজিদ সুমনের রিপোর্ট। একজন চিফ জাস্টিসকেও নামায় দিয়েছিলাম। বেসিক ব্যাংকের দুর্নীতির মামলায় দুদকের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তৎকালীন চেয়ারম্যানের পদত্যাগ দাবি জানিয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। সময়ের পথ পরিক্রমায় সেই দুদকের মামলায় ফেঁসে যাচ্ছেন শেখ পরিবারের এই সদস্য। দুদকের চেয়ারম্যান তার অবশ্যই পদ থেকে সরে যাওয়া উচিত। আদালত প্রাঙ্গণে আওয়ামী আইনজীবীদের প্রভাবশালী এই নেতা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে প্রায় 9 লাখ মার্কিন ডলার পাচারের তথ্য। এছাড়া স্ত্রীসহ তাপসের বিরুদ্ধে ব্যাংকে 570 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন ও প্রায় 80 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে। এ ঘটনায় রোববার পৃথক দুটি মামলা করেছে সংস্থাটি। শেখ ফজলে নূর তাপস দায়িত্ব পালনকালে স্বীয় ক্ষমতার অপব্যবহারপূর্বক বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ 5,17,527 মার্কিন ডলার অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ গোপন ও আড়াল করার উদ্দেশ্যে জ্ঞাত সারে হস্তান্তর ও স্থানান্তর করে যোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। সংস্থাটি বলছে, তদন্তের প্রয়োজনে তাপস সহ পলাতকদের ফিরিয়ে আনতে আইনি পদক্ষেপ নেওয়া হবে। তদন্ত শেষে বা তদন্তকালীন সময়ে যারা পলাতক আছেন তাদেরকে ফিরিয়ে আনার বিষয়ে ফৌজদারি কার্যবিধি অনুসরণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। এই প্রশ্ন যেমন কইছো আমনে সব প্রশ্ন রেডি আছে। এদিন প্রশ্ন ফাঁসে গ্রেপ্তার পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন ও তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে পৃথক 3টি মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে প্রায় 5.5 কোটি টাকার অবৈধ সম্পদ ও প্রায় 46 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পর এবার এসআলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন 4 ব্যাংক সহ মোট 5টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদেরকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার তাদের ছুটিতে পাঠানোর নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলো হলো এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এসআইবিএল, আইসিবি ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। এর আগে শনিবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডি সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। এদিন ব্যাংকটির জরুরি সভা থেকে তাকে আগামী 3 মাসের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। ঋণ কেলেঙ্কারি ও নানা অনিয়মে খাদের কিনারায় থাকা এই 6 বেসরকারি ব্যাংকের অডিট চালানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক খাত সংস্কারে গঠিত টাস্কফোর্স। অডিট চলাকালে এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হচ্ছে। যুক্তরাজ্যের লন্ডনে এবার সন্ধান মিলেছে টিউলিপ সিদ্দিকীর বোন আজমিনা সিদ্দিকীকে দেওয়া বিনামূল্যের একটি ফ্ল্যাটের। ফ্ল্যাটটি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এক আইনজীবী তাকে উপহার দিয়েছিলেন। ব্রিটিশ গণমাধ্যম দ্য সানডে টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হ্যামস্টেডের ফিঞ্চলের ফ্ল্যাটটি আজমিনাকে 2009 সালে হস্তান্তর করা হয়েছিল বলে জানানো হয়। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে বলা হয়েছে, কোনো ধরনের আর্থিক মূল্য ছাড়াই টিউলিপের বোনকে ফ্ল্যাটটি দেওয়া হয়েছিল।
টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী এবং শেখ রেহানার মেয়ে। ঢাকাই সিনেমার প্রবীণ অভিনেতা রঙিন নবাব খ্যাত প্রবীর মিত্র ওরফে হাসান ইমাম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত 10টার পর এই বর্ষিয়ান অভিনেতার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। নানা শারীরিক জটিলতা নিয়ে গেল 23 ডিসেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন প্রবীর মিত্র। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আজ বাদ জোহর এফডিসিতে নামাজে জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করার কথা রয়েছে। 1943 সালে কুমিল্লার চান্দিনায় জন্ম প্রবীর মিত্রের। 1969 সালে জলছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক। অভিনয়ের বাইরে প্রবীর মিত্র 60-এর দশকে ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলেছেন, ছিলেন অধিনায়ক। এছাড়া হকি ও ফুটবলও খেলেছেন। প্রবীর মিত্র অভিনয় করেছেন তিতাস একটি নদীর নাম, জীবন তৃষ্ণা, শেয়ানা, জালিয়াত, ফরিয়াদ, পুত্রবধূ সহ 4 শতাধিক সিনেমায়। 1982 সালে বড় ভালো লোক ছিল চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান প্রবীর মিত্র। অনেক স্মৃতি, কথা বলতে কষ্ট হচ্ছে। গতকালকেই অঞ্জনা ম্যাডামকে হারিয়েছি। আগামীকাল ওনার নামাজে জানাজা এফডিসির মসজিদে অনুষ্ঠিত হবে, আর বাদ জোহর অনুষ্ঠিত হবে, এবং ওখান থেকে আমরা চ্যানেল আইতে একটা বোধহয় একটা অনুষ্ঠান হবে, ওখান থেকে তারপরে আমরা আজিমপুর কবরস্থানে ওনাকে দাফন করব। সাভারে ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। রোববার রাতে সাভারের বেদে পল্লীসহ ঢাকা আরিচা মহাসড়কের গ্যান্দা, হেমায়েতপুর, আমিনবাজারে ফুটওভার ব্রিজ ও সড়কের পাশে থাকা ছিন্নমূল অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার। সহকারী ভূমি কমিশনার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে সৌদি কোম্পানি অ্যারামকো সহ বেশ কয়েকটি বিদেশি কোম্পানিকে বিনিয়োগ করতে দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের অর্থনীতি। রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সৌদি বাংলাদেশ সংক্রান্ত এক সেমিনারে এই কথা বলেন তিনি। দীর্ঘদিন থাকার ইচ্ছে নেই জানিয়ে কিছু ভালো কাজ করে দৃষ্টান্ত রেখে যাওয়ার কথাও বলেন অর্থ উপদেষ্টা। দেশে বিদেশি বিনিয়োগের পরিবেশ নেই স্বীকার করে এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার। We're trying to speed up some of the process, improvement of the process. That is very important. And these are some of my personal views. I'm looking forward to looking at it. And I think there will be some kind of a synergy between STS, which they are doing, soft transition to middle income country or developing country, and there are some actions I can see. I can assure the ambassador that the present government is definitely poised towards very positively towards this, and we are trying to make things really easy for the investors to come in. এই ছিল সকালের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।